প্রতিটা ছাত্র এক একটা আনিস খান, এক একটা অ্যাটম বোম। তারা সারা পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে পড়বে, তারা সারা পশ্চিমবঙ্গে প্রকৃত আলোর দিশা দেখাবে। কারণ একটু আগে আমি বলছিলাম যে বিকল্প স্টুডেন্ট সংগঠন সারা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এই মুহূর্তে নেই। কেন নেই? আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন আছে, কিন্তু কিছুটা বিকৃত, কিছুটা বিকৃত, কিছুটা মানসিক বিকৃত, আর কিছুটা এই মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে অন্য কোথাও। সেই জায়গায় দাঁড়িয়ে আজও প্রতিবাদের কণ্ঠস্বরটা স্টুডেন্ট ফ্রন্ট সারা পশ্চিমবঙ্গে গলা উঁচিয়ে করে যাচ্ছে। এই অঙ্গীকার ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার, এই অঙ্গীকার পশ্চিমবঙ্গের যুব সমাজকে দিশা দেখানোর অঙ্গীকার, যেই অঙ্গীকারে আমরা আজ অঙ্গীকারবদ্ধ। তাই আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি ভবিষ্যতে এক একজন স্টার হয়ে দেখাবেন আমি আশা রাখি। কারণ আপনারা লক্ষ্য করে দেখুন যে যখন একটু আগে আমার স্যারের সঙ্গে কথা হচ্ছিল, আমার পাশে যিনি বসে আছেন আমার শ্রদ্ধেয় স্যার শিক্ষক মহাশয়, কথা বলছিলাম যে আজকে যখন আমরা 2077-এর আগের দিকে যদি চলে যাই, রাজনীতির প্ল্যাটফর্মটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে তখন স্যারেরা আরো ভালো জানেন আমরা যারা এখন এই যে ওপেন খোলা মঞ্চে প্রোগ্রাম করতে পারছি, একসময় সেই প্রোগ্রাম করারও ক্ষমতা হতো না। মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হতো। তারপর একটা সময়, দীর্ঘ সময় পর পরিবর্তন এসেছিল 77-এ। তাদেরও একটা লম্বা সময় অতিক্রান্ত হয়ে গেছে, একটা দীর্ঘ সময়। 1998 সালের পর 2013 সাল, 2011-তে এসে এই রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছিল। আজকে আমরা 2021 সালের পর 22 সালে আমাদের প্রথম সম্মেলন, আজকে 24-এ দাঁড়িয়ে আমরা সম্মেলন করছি। এই যে স্বল্প সময়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যে মেরুদণ্ডটা তৈরি করতে পেরেছি, সেই মেরুদণ্ডে দাঁড়িয়ে আগামী দিনে 14 তলার নবান্ন ধরে টান দেব আমরা। এই অঙ্গীকার এই সভা থেকে আমরা করে গেলাম। যে আদর্শ আমাদেরকে প্রতি মুহূর্তে শেখাচ্ছেন নওশাদ সিদ্দিকী, আমি বারবার এই কথাটা বলে থাকি। দেখুন, আপনি রাজনীতি করতে এসেছেন, আরো 5 জন রাজনীতিতে এসেছে, যাদের পশ্চাতে অনেক উদ্দেশ্য থাকতে পারে বা থাকে, কিন্তু আমি অবাক হয়ে যাই এই মানুষটার দিকে তাকালে। যে মানুষটা চাইলে সোনার চামচ মুখে দিয়ে প্রতিদিন সকালবেলায় উঠে খেতে পারতেন, প্রতিদিন একটা সুন্দর জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে সারা জীবনটা অতিবাহিত করতে পারতেন, কিন্তু আজকে সেই মানুষটাকে মানুষ কত কিছু পশ্চাতে বলে একবার ভেবে দেখুন। আমরা যখন ফেসবুক পোস্টগুলো দেখি, স্ক্রল করতে করতে যাই, তখন অনেকে বলে বিজেপির দালাল, অনেকে বলে ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি, তৃণমূলের কাছে টাকা খেয়েছে, অনেকে অনেক রকম নেগেটিভ প্রশ্ন আমাদেরকে করে। প্রশ্ন হলো, এই যে নেগেটিভ প্রশ্নগুলো ছুড়ে দেয় না, এটা রাজনীতির একটা অংশ। এইটাকে দূরে রেখেই আমাদেরকে আগামী লড়াইটা চালিয়ে যেতে হবে। তারা এই যে কুমন্তব্যগুলো করে থাকেন, এর পশ্চাতে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো কি? যে নওশাদ সিদ্দিকী যে ট্র্যাকে যাচ্ছেন, এটা চিরাচরিত ইন্ডিয়ান পলিটিক্সের ট্র্যাকের বাইরে। যদি বলেন কেন? কারণ আমি একটা কথা প্রতিটা সভায় বলি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যার 90% নীতি আদর্শ পরিচালিত হয় আরএসএস দ্বারা, কিন্তু ওয়ান এন্ড অনলি পশ্চিমবঙ্গে একমাত্র রাজনীতি দল
যেটা আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার টিকিটা বাধা নেই আরএসএস এর কাছে। তাই প্রতিটা রাজনীতি দল প্রতি মুহূর্তে একটা সংকটময় চিন্তা ভাবনার মধ্যে দিয়ে অতিবাহিত হয় যে যদি নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের ব্যাগপত্র ঝোলা কম্বল অনেকেই গোটাতে হবে। যার কারণে দেখবেন প্রতি মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিতর্ক তৈরি করার একটা অপচেষ্টা চলে। মাঝে মাঝে দেখবেন যে শীতকাল আসছে না, এই শীতকাল আসলে দেখবেন কিছু নতুন নতুন পাখি আসে। মাঝে মাঝে এমন ভোট আসলে দেখবেন কোথা কোথা থেকে সব পাখি নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় ভাঙড়ের মাটি, তাই না? এইগুলো হলো রাজনৈতিক এক একটা স্ট্র্যাটেজি, রাজনৈতিক কৌশল। যদি ওই সাদা পাঞ্জাবিটাই কোন রকম কালিমা লিপ্ত করা যায়, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে যখন আমরা কথা বলি উদ্বুদ্ধ হই যে মানুষটা এত কিছু সহ্য করেও প্রতি মুহূর্তে মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন। তাই যে রাজনীতি, যে বিকল্প রাজনীতির কথা আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা পশ্চিমবঙ্গের কাছে তুলে ধরছে, যে বিকল্প স্টুডেন্ট ইউনিটের কথা, যে বিকল্প স্টুডেন্ট নীতি আদর্শের কথা প্রতি মুহূর্তে স্টুডেন্ট ফ্রন্ট বাংলার মানুষের কাছে তুলে ধরছে, বাংলার মানুষের কাছে রাখছে, তাতে শাসক সহ অনেকেরই চোখ কপালে উঠে যাচ্ছে। কারণ এরা তো বিকৃতও নয় আর বিকৃতও নয়, এদের মস্তিষ্কও ঠিক আছে আর এদের টিকিটাও পয়সার দ্বারা অন্য কারো কাছে বাধা নেই। অতএব স্টুডেন্ট ফ্রন্ট যেমন প্রকৃত কথা, প্রকৃত আদর্শ নিয়ে চোখে চোখ রেখে তিলোত্তমার বিচার চাইছে, আনিসের বিচার চাইছে, অনুরূপ ভাবে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রতি মুহূর্তে বাংলার মানুষের জন্য বাংলায় লড়াই চালিয়ে যাচ্ছে। একজন বিধায়ক বলুন যে কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার, যে মানুষটা একদম উড়িষ্যার বর্ডার থেকে নিয়ে হাসনাবাদ, সারা পশ্চিমবঙ্গে বিকল্প একটাই এমএলএ যাকে প্রতি মুহূর্তে সরকার আতঙ্কের মতো রয়েছে। আজকে কিছুদিন আগে দেখছিলাম যে একটা শব্দ দন্ত ন দিয়ে এসেছে, সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে স্টেজে দাঁড়িয়ে নওশাদ বলে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ অঙ্কে ভুগছে, মানে নওশাদের আতঙ্কে ভুগছে। বাকি সময় ঠান্ডা ঘরের রাজনীতি করে যাচ্ছে, কিন্তু আমরা ঠান্ডা ঘরের রাজনীতি করতে আসি না। ধর্মতলা থেকে শুরু করে আজকে এই সভা মঞ্চ পর্যন্ত ঠান্ডা ঘরের রাজনীতি করতে আমরা আসিনি। আমরা এসেছি মানুষের অধিকারের কথা বলতে, বিকল্প রাজনীতির কথা বলতে। একটা ছোট্ট বিষয় আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব, এটা বলেই আমি শেষ করব। রাজ্যে এই যে স্টুডেন্টরা রয়েছে, তোমাদের সকলকে এই বিষয়টা জানা দরকার। আজকে পশ্চিমবঙ্গে ওবিসি একটা স্টুডেন্টদের জ্বলন্ত সমস্যা, ছাত্রদের একটা জ্বলন্ত সমস্যা, যেটা প্রতিটা কলেজ, প্রতিটা ইউনিভার্সিটিতে এই বিষয়টা নিয়ে মানুষকে বা ছাত্র সমাজকে সচেতন করা দরকার। আজকে যে রিজার্ভেশন রুলস আমরা পেয়েছি, যে সংরক্ষণ আমরা পেয়েছি, সেই সংরক্ষণ এসসি এসটি ওবিসি এবি, এই সংরক্ষণ কিন্তু আজকে এই রাজ্য সরকার নতুন ভাবে দেয়নি। এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতবর্ষ স্বাধীনতার আগে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভূমি থেকে শুরু করে অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণটাই ছিল এক শ্রেণীর পুঁজিপতিদের হাতে, এক কথায় ব্রাহ্মণ্যবাদী রাজনীতির হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা যে সংবিধান দিবস পালন করলাম, সেই বাবা সাহেব আম্বেদকর অনুধাবন করেছিলেন যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে
এই সংরক্ষণ বিষয়টা নিয়ে একটা আর্টিকেল থাকা দরকার। 340 নম্বর আর্টিকেলে সমস্ত কিছু সংরক্ষণ বিধি পরিষ্কার করা হলো এবং সেখানে বলা হলো যে রাজ্য এবং কেন্দ্র কমিশন গঠন করে সার্ভে করে তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে। 1950-এর পর 1953 সাল প্রথম কালেলকার কমিশন গঠন হলো। হওয়ার পর জওয়াহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী আলোচনা করলেন যে এই কমিশনের সুপারিশগুলোকে নেওয়া হোক। এই সুপারিশগুলোকে নেওয়া হলো, কিন্তু তারপর দীর্ঘ সময় এর কার্যকারিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। তারপর প্রধানমন্ত্রী 1979 সালে যখন মুরারজি দেশাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন সারা ভারতবর্ষে এই রিজার্ভেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রশ্ন চারিদিকে চলছে, একটা গুঞ্জন চারিদিকে চলছে। বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তখন তিনি সদিচ্ছা দেখিয়ে একটা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের নাম হলো, যেটাকে আমরা 1990 সালের মন্ডল কমিশন বলি। 1979 সালে সেই কমিশন সর্বোপরি রিপোর্ট পেশ করলেন, যেখানে 27% সংরক্ষণের কথা বলা হয়। 1979 সালে মুরারজি দেশাইয়ের পর আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলেন, রাজীব গান্ধী আসলেন, চন্দ্রবাবু আসলেন। এই দীর্ঘ সময়ে কিন্তু এই রিজার্ভেশন নিয়ে আর কোনো চর্চা হয়। তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক উত্তাল পরিস্থিতি তৈরি হলো, তখন 1990 সালে প্রথম মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা। আরো 2 বছর পর সুপ্রিম কোর্টে একটা মামলা রেজিস্টার হলো, যে মামলাটা আজও পর্যন্ত যে অর্ডারটা এই রিজার্ভেশনের আকর হিসাবে প্রমাণিত, ইন্দিরা সাহানি জাজমেন্ট 1992, যেখানে পরিষ্কার ভাবে বলা হলো যে কারা কারা সংরক্ষণের আওতায় থাকবে, সংরক্ষণটা কেমন টাইপের হবে, কেমন ধরনের সংরক্ষণ হবে। তারপর রাজ্যে 1993 সালে সর্বপ্রথম দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস 1993 অ্যাক্ট, সেখানে 2টো প্রভিশন আছে, সেখানে 2টো সেকশন আছে। সেকশন 3-তে পরিষ্কার ভাবে বলা হলো যে সার্ভে করার পর উপজাতিগুলোকে লিস্ট করতে হবে, সেটা করবে কমিশন। সেকশন 9-এ পরিষ্কার ভাবে বলা হলো যে সেই উপজাতিগুলোকে সংযোজন এবং বিয়োজন করবে কমিশন। 1993 থেকে 2007-08 সাচার কমিটির রিপোর্টের আগে পর্যন্ত শীত ঘুমে চলে গেল সরকার।